দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব ব্যাংকিং খাতের সংস্কারের পথ নিয়ে। দর্শক, 1 বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, এবং এই সময়ের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কয়েকটি খাতে সংস্কার কার্যক্রম এগিয়েছে তার মধ্যে ব্যাংকিং খাত অন্যতম। আপনারা জানেন যে ব্যাংকিং খাতের পরিস্থিতি 1 বছর আগে অত্যন্ত নাজুক ছিল। গত 1 বছরে এই খাতের বিভিন্ন যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সঠিক এক ধরনের পর্যবেক্ষণ পরিবীক্ষণ করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় এর সংস্কারের পথ সামনের দিনে কেমন হবে তা নিয়ে আজকে আলোচনা করব। আমার সাথে দুজন অতিথি আছেন আজকে আলোচনা করবার জন্য। আমার সাথে আছেন তৌফিক আহমেদ চৌধুরী, তিনি সাবেক মহাপরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর, এবং আমার সাথে আছেন ডক্টর শহীদুল জাহিদ, তিনি প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগের। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা আলোচনা শুরু করি। আলোচনা শুরু করবার আগে একটু মোটা দাগে যদি ডক্টর তৌফিক আপনি বলেন যে কি অবস্থা এখন ব্যাংকিং খাতের। 1 বছর আগে আমাদের মনে অনেক শঙ্কা ছিল, আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছিলাম যে ব্যাংকিং খাতের পরিস্থিতি অনেক দুর্বল অবস্থায় আছে এবং সাধারণভাবে গ্রাহকদের অর্থ আমানত এটা কতখানি ঝুঁকির মধ্যে ছিল, কতগুলো ব্যাংক এটা ঝুঁকির ভিতরে আছে, সেই বিষয়ে আমাদের একটা শঙ্কা ছিল। নিঃসন্দেহে এর ভেতরে সুশাসনের অভাব ছিল এবং অনেক ক্ষেত্রে ব্যাংকের যারা উদ্যোক্তা ছিলেন তারাই এই ব্যাংকের লুটপাটের সাথে জড়িত হয়েছেন। এই ধরনের অভিযোগ খুবই স্পষ্টভাবে এসছে, যেটা গত 1 বছর আমি মনে করি যে আরও বড়ভাবে আমাদের কাছে প্রমাণ হয়েছে, প্রকাশ পেয়েছে। আমি যেটা জানতে চাচ্ছি এখন যে সার্বিকভাবে যদি ব্যাংকিং খাতের পরিস্থিতিটা আপনি একটু প্রথমে বলেন যে এখন তো অনেক ধরনের আমরা মানে পরীক্ষা, এটার ভিতরে ফরেনসিক অ্যানালাইসিস হয়েছে, সত্যিকারের অডিট হয়েছে, যার ফলে আমি বুঝি যে খারাপ ঋণ যেটা আমরা বলি আর কি, যে ঋণ ফেরত পাওয়া কঠিন হবে, সেই রকম ঋণ যেমন মোট আমাদের যে পরিমাণ ব্যাংকিং খাতের ঋণ আছে তার 9-10% বলা হতো, এটা এখন 25%-এর উপরে উঠে গেছে। অনেকে বলছেন যে এটা সত্যিকারভাবে বের হয়ে আসলে তো 30%-এর কাছাকাছি গিয়ে পৌঁছাবে। অর্থাৎ 100 টাকার ঋণ যদি এখন বাজারে থেকে থাকে ব্যাংক খাতের, তার 30 টাকাই আসলে পাওয়া যাবে না, মানে না পাওয়ার ঝুঁকিতে আছে। এবং দ্বিতীয় হলো যে এটা আবার সবার জন্য সমান তা না। কোনো কোনো ব্যাংক আছে যাদের হয়তো 100 টাকার ভিতরে 60 টাকা, 50 টাকা বা 70 টাকার মতন হয়তো পাওয়া যাবে না। একটু যদি আপনার অ্যানালাইসিসটা বলেন। রেজিম চেঞ্জ হওয়ার ফলে যে একটা ইম্প্যাক্ট পড়েছে, যে সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি ব্যাঙ্কগুলোর মধ্যে কিন্তু একটু হলেও গভর্নেন্স ফিরে আসছে। তো এখন আর ঠিক আগের মতো একেবারে মানে রাইট অ্যান্ড লেফট মানে লিগেলি ঋণ টিন বের করে নেওয়া, ওই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু এখন বন্ধ হয়েছে। একটা বড় কারণ তো এই সরকার প্রথম যেটা চেষ্টা করেছে যে অনেকগুলো ব্যাংকের যে বোর্ড আছে এটা পুনর্গঠন। ওটা তো আমি রিফর্মসের মধ্যে আসছে। যাই হোক, তো ওই একটা কাজ তো রেজিম চেঞ্জের ফলে অটোমেটিক্যালি এটা হয়ে গেছে, ওইটার জন্য কোনো প্রয়াস নিতে হয়নি। তো যা এবং তৎকালীন অবস্থা 1 বছর আগে যে অবস্থা ছিল তার থেকে অবস্থার তো অবনতি হয়নি, ডেফিনেটলি কিছু কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে। যেমন আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় চেঞ্জ হওয়ার পরে উনি এসে যে কাজগুলো করেছেন, যে প্রথমত অনেকগুলো আপনার দুর্বল ব্যাংক যেটাকে বলে, দুর্বল সবলের এগুলো ডেফিনেশন নিয়ে ঝামেলা আছে। তো দুর্বল ব্যাংকগুলোর বোর্ডগুলোকে উনি রিস্ট্রাকচার করে দিয়েছেন। স্পেশালি আপনার আমাদের বড় বড় ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক যেগুলো চলে সেগুলোর বোর্ডকে রিস্ট্রাকচার করা হয়েছে। রিস্ট্রাকচার করার ফলে অটোমেটিক্যালি সেখানে কিছু আপনার গভর্নেন্সও ফিরে আসছে। আবার কিছু ব্যাংক আছে যারা নাকি রিয়েলি ভালো ছিল, ওরা আগে থেকে কিন্তু ভালো অবস্থানে আরও ভালো অবস্থানে আসছে। ওটার পিছনে মূল কারণ হচ্ছে কারণ এই যে ডিপোজিটরদের আস্থাটা, ডিপোজিটররা, কারণ সরকারের তরফ থেকে, বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আমরা অবশ্য বারবারই বলি আপনারা দুর্বল সবল শব্দগুলো ব্যবহার করেন না, এগুলো কিন্তু ডিপোজিটরদের আস্থার মধ্যে একটু চিট টানে। তো কারণ সেন্ট্রাল ব্যাংক থেকে যদি বলা হয় কিছু ব্যাংক দুর্বল, তাহলে ডেফিনেটলি ওই ব্যাংকের লোকজন আর ডিপোজিট রাখতে যাবে না। দুর্বল ব্যাংক যেগুলো বলা হচ্ছে বা যারা এখন একটু খারাপ পরিস্থিতিতে হয়তো আছেন, তাদের জন্য ব্যাংকিং কার্যক্রম মানে স্বাভাবিকের থেকে ভিন্ন কি হচ্ছে? যাদেরকে দুর্বল ব্যাংক বলছি এরা কিন্তু আসলে একদিনে দুর্বল হয়নি। দুর্বলতার যে ইন্ডিকেটর যেগুলো, আমরা যখন এই রেজিম চেঞ্জ তথা অন্তর্বর্তী সরকার বিগত সালের
5ই আগস্টের পট পরিবর্তনের পরে ক্ষমতা গ্রহণ করলেন, এরপরে কিন্তু আসলে থলের বিড়ালগুলো আসলে বের হওয়া শুরু করলো। আমরা যে সমস্ত ব্যাংককে দুর্বল ব্যাংক বলছি, এই সমস্ত ব্যাংকের আগেকার অডিট রিপোর্টে আমরা যদি দেখি, সেখানে হয়তো 4%, 5% নন পারফর্মিং লোনের কথা কিন্তু দেখানো হয়েছিল। উইন্ডো ড্রেসিং ছিল, ইনফরমেশন হাইড করা ছিল, অ্যাসিমেট্রিক ইনফরমেশন ছিল, গুড গভর্নেন্সের অভাব তো ছিলই। কিন্তু এই নতুন পরিবর্তিত পরিস্থিতিতে যেটা ব্যাংকগুলোর নতুন পরিচালনা পর্ষদ আসার সাথে সাথে যেটা দাঁড়ালো, যে তাদের ইন্টারনাল অডিট হলো। বাংলাদেশ ব্যাংক তারা একটা ইন্টেন্সিভ অডিট করলেন, এবং হচ্ছে যে এক্সটার্নাল অডিট বিদেশিদেরকে দিয়ে আর্নেস্ট অ্যান্ড ইয়াং এবং হচ্ছে কেপিএমজি সে আপনার অডিটটা নিয়ে আসা হলো। ফরেন্সিক অডিট বলছি, সেই ফরেন্সিক অডিটের মাধ্যমে যেটা দাঁড়ালো, যাদেরকে ইতিপূর্বে 4%-এর ঘরে দেখানো হয়েছে নন পারফর্মিং অ্যাসেট, তাদের নন পারফর্মিং অ্যাসেট গিয়ে দাঁড়াচ্ছে কোনো ব্যাংকের দেখা যাচ্ছে ইভেন 95%, কোনো ব্যাংকের মানে 97%, এরকম দেখা যাচ্ছে। ক্যাপিটাল শর্টফল যেটা, সেটা আরো গুরুত্বপূর্ণ ছিল। মানে ব্যাংকের এটা কিভাবে সম্ভব যে, মানে আমরা কিন্তু বাংলাদেশ যে ব্যাসেল 3 যেটা অ্যাকর্ড যেটা আছে, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, সেটা 12.5% রাখার কথা, 2015 সালের মধ্যে কিন্তু এটা কমপ্লাই করার কথা। আমি জাস্ট একটু দর্শকদের জন্য বলি, টেকনিক্যাল টার্ম যেহেতু বলছেন, যে ব্যাসেল 3 হলো আন্তর্জাতিক মানদণ্ড ব্যাংকিং খাতের জন্য, যেই ব্যাংকিং খাতের কোন কোন ধরনের মানদণ্ড তাদেরকে মেনটেন করতে হবে। বিশেষ করে ক্যাপিটাল অ্যাডিকুয়েসির ক্ষেত্রে যেটা ব্যাসেল 3-তে বলাই হয়েছে যে তোমরা টিয়ার 1, টিয়ার 2 এবং বাফার মিলে হচ্ছে 12.5% রাখতে হবে। কিন্তু আমাদের যে ব্যাংকগুলোর কথা বলা হচ্ছে, তারা কিন্তু মূলধন ঘাটতিতে পড়ে গেছে। মানে যারা মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন, এটা 10 বা 12% রাখা তো দূরের কথা, ফলে তাদের যে মূলধন সেটা হচ্ছে নেগেটিভ হয়ে গেছে। আরেকটা ইন্ডিকেশন বলি, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট টু ডিপোজিট রেশিও, এটা কোনোভাবেই যেহেতু স্ট্যাটিউটরি রিজার্ভ রাখতে হয়, সুতরাং এটা 100 টাকা যদি আমার সর্বসাকুল্যে তহবিল থাকে, ঋণদানযোগ্য তহবিল হচ্ছে ইসলামী ঘরানার যে ব্যাংকগুলো আছে তাদের জন্য 92%, 92 টাকা। কিন্তু এই ধরনের অনেক ব্যাংক আছে যাদেরকে আমরা দুর্বল বলছি, এবং ফরেন্সিক অডিটের মাধ্যমে যেটা আমরা দেখছি, বাংলাদেশ ব্যাংকের অডিটের মাধ্যমে দেখছি যে এদের 100 টাকা হচ্ছে তহবিল, কিন্তু তারা ঋণদান দিয়েছে 120 টাকা, 122 টাকা, 125 টাকা। এটা কোনো থিওরিতেই এটা সম্ভব না। কিন্তু এই বাংলাদেশে শুধুমাত্র এমন এক ধরনের ফিনান্সিয়াল ইনোভেশন তারা করতে সক্ষম হয়েছেন, যারা কিনা এখানে জড়িত ছিলেন, যে ব্যাংকের মালিক কর্তৃপক্ষ এবং হচ্ছে ম্যানেজমেন্ট এবং যারা হচ্ছে রেগুলেটরি অথরিটি, আমরা বলবো যে কেন্দ্রীয় ব্যাংক ছিলই, এবং হচ্ছে এফআইডি, তাদেরও কিন্তু রেগুলেটরি সংস্থা হিসেবে তারা কিন্তু দায় এড়াতে পারেন না। সুতরাং বাংলাদেশের যে ব্যাংকিং খাতের আজকের যে দুরবস্থার কথা তুলে ধরছেন, এটা কিন্তু আসলে আমাদের একটি সামষ্টিক ব্যর্থতা বলতে পারি, এবং যেটা শুরু হয়েছিল কিন্তু বিগত রিজিম এর কোনো একটা সময়কাল থেকে, যেটা মূলত হাইট ছিল। আমাদের অ্যাডাপ্ট করার কথা ছিল 1988, ওইটা অ্যাডাপ্ট করেছে 1996-এ। আমরা বাসেল 1, বাসেল 2 কোনোটাই সময়মতো অ্যাডাপ্ট করতে পারি না, বাসেল 3ও পারি নাই, বাসেল 3ও পারি নাই। বাসেল 2 অ্যাডাপ্ট আমরা শুরু করেছি 2009-10 থেকে। আর এই যে আপনি এনপিএল এর কথা বলতেছেন, আর উনি বললো 30%, এটা 50% যাবে, কারণ অলরেডি বাংলাদেশ ব্যাংক হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাট উই আর গোয়িং টু অ্যাডাপ্ট বাসেল 3 স্ট্যান্ডার্ড লোন ক্লাসিফিকেশনে, তাই না? তো যদি বাসেল 3 স্ট্যান্ডার্ড ফলো করে, এখন তো দেখেন না ব্যাংকগুলো চিল্লাচিল্লি শুরু করেছে, কারণ বাসেল 3 অ্যাডাপ্ট করলে তো মানে মোস্ট অফ দ্য লোন কেসেস আমি আপনাকে একটু, যেহেতু দর্শকদের জন্য আপনারা তো এক্সপার্ট, সুতরাং এটা খুব সহজভাবে আমরাও মানে ব্যবহার করি। মানে বাসেল 3 যখন হয়, এবং সেটা যদি সত্যি অর্থেই যে আমরা ওই 50% যদি আমার খারাপ ঋণের হয়ে যায়, অংশ হয়ে যায়, এইটার কি প্রভাব সাধারণ ব্যাংকিং এ পড়ে, একটু যদি দর্শকদের জন্য এটা বুঝিয়ে বলতে, ব্যাংকগুলোর কোথায় আটকে যায় আর কি? না, ব্যাংকগুলো আটকে যায় এই অর্থে যে, কারণ আপনার নন পারফর্মিং লোন যদি 50% হয়ে যায়, তার মানে কি এই ফান্ডটায় আপনার রিসাইকেল, আসলে তো ডিপোজিটের টাকা আপনি দিচ্ছেন, এটা তো আর রিসাইকেল হচ্ছে না, 50% টাকা আটকে গেল, তখন আপনার ক্যাপিটাল শর্ট হবে, আপনার প্রভিশনিং শর্টফল হবে, তাই না? এবং ক্যাপিটাল শর্টফল হলে আবার তখন বিদেশের সাথে ব্যাংকিং করতে পারবেন না, বিদেশি ব্যাংকাররা বলবে তোমার তো ক্যাপিটাল শর্টফল, সুতরাং তোমার এলসি আমি অ্যাকসেপ্ট করবো না, এরকম, এবং আপনার ইনকাম কমে যাবে। তো চতুর্মুখী একটা ইম্প্যাক্ট পড়বে। প্রভিশন রাখার অর্থ হলো যে আপনার যে টাকাটা খারাপ ঋণ হয় তারকে ঝুঁকি মুক্ত করার জন্য একটা তহবিল রেখে দিতে হয়, যেন এটা থাকে।
ফলে স্বাভাবিকভাবে ব্যবসায়িক কার্যক্রম যেটা থাকে সেই ব্যবসায়িক কার্যক্রম করার ক্ষমতাও কমে যায় ব্যাংক, কমে যায়, হ্যাঁ, সংকুচিত তারল্য হবে। সংকটও তার হয়। আর একটা যেটা আপনি বলছেন সেটা হলো যে যখন ধরেন এলসি ওপেন করি আমরা আমদানি রপ্তানির কার্যক্রমও তখন তারা রেটিং করতে যেটা পারবে না। এটা পড়ে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের কমিশন বেশি দিতে হবে, বিদেশিরা কনফার্মেশন চার্জ এলসি এটা বেশি অনার নেবে। করবে না। সুতরাং বৈদেশিক বাণিজ্যের চরম একটা হুমকির মুখে পড়ে। শুধুমাত্র ব্যাংকগুলোই না, সামষ্টিক অর্থনীতি একটা বড় আমি ধরনের মানে বিপর্যয়ে যে পড়ে। কারণে ওই ব্যাংকের কথা বলছি সেটা এই জন্য যে এই ধরনের পরিস্থিতিতে ব্যাংকের তো ধরেন তখন এখন তো ওই যে মালিকানায় পরিবর্তন এসছে, ম্যানেজমেন্টে পরিবর্তন এসছে, তখন তো এখন যারা হয়তো ঠিক অসৎ মালিকানায় সঙ্গে ঠিক নাই, পরিবর্তন না, এখানে হচ্ছে বোর্ডে পরিবর্তন এসেছে। হ্যাঁ বোর্ডে মানে পরিবর্তন এসছে, পরিচালনা পর্ষদে পর্ষদে পরিবর্তন এসেছে। এসছে, আপনার মালিকানাটা ইসেতে তো পড়ে আসলে আসছে। এটা কিন্তু এই পরিবর্তনশীল জায়গাটাতে না। মানে এখন যদি আপনি সৎভাবেও কেউ ব্যাংকিং কার্যক্রম করতে চায়, এইটা তো একটা বাধা হবে তাদের জন্য, তাই না? যে কারণ পরিস্থিতি খারাপ হয়ে গেলে তারা তো স্বাভাবিক কার্যক্রমের জন্য তাকে এখন বেশি প্রভিশন রাখতে হচ্ছে, সুতরাং তার তো স্পেস বেশি থাকছে না এটা থেকে বের হয়ে আসার জন্য। বাংলাদেশ ব্যাংক তথা হচ্ছে বাংলাদেশের আর্থিক খাতে যারা নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো আছেন বা কর্তা ব্যক্তিরা আছেন, তারা মূলত ব্যাংকগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করে ওই যে সমস্ত ইনফরমেশন হাইড করে রেখে জনগণের চোখের ধুলো দিয়ে মূলত হচ্ছে যে টাকা পয়সা এখান থেকে বের করে নিয়ে লুটপাট করা হয়েছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য মূলত হচ্ছে পট পরিবর্তনের পরে নতুন ইন্টারিম সরকার তারা আসলে পর্ষদগুলো ভেঙে দিয়েছে এবং এখানে ব্যাংকগুলোকে মূলত হচ্ছে রেস্কিউ অপারেশন। কারণটা হচ্ছে আমরা প্রথমেই যেটা দেখলাম যে ব্যাংকগুলোতে আসলে ক্যাপিটাল শর্টফল, তাদের ডেপোজিটরদের টাকা এখান থেকে লুটপাট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাব যেটা আছে এই ব্যাংকগুলো সেখানে নেগেটিভ, মানে যেটা সঞ্চিতি রাখার কথা এটা পজিটিভ ব্যালেন্স, সেটা কিন্তু নেগেটিভ ব্যালেন্স। এর অর্থ হচ্ছে গোপনে তারা হচ্ছে টাকা ছাপিয়ে এই সমস্ত ব্যাংকে ধার দেওয়া হয়েছে এবং এখানে নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করা হয়নি ইতিপূর্বে। সুতরাং এই নতুন যে পরিচালনা পর্ষদগুলো আসলেন, তাদের প্রথম যে দায়িত্বটা দাঁড়ালো সেটা হচ্ছে এই সমস্ত অপতথ্য যেগুলো হচ্ছে হাইড করে রাখা ছিল সেগুলো হচ্ছে ফরেনসিক অডিটের মাধ্যমে উদ্ঘাটন করা এবং যেটা জনগণের সামনে বের হয়ে তুলে আসছে। ধরা, বেরিয়ে আসছে। যাতে করে জনগণ সঠিক বাস্তবতাটা বুঝতে পারেন, সত্যটা জানতে পারেন এবং আস্থাটা আসলে পুনঃস্থাপিত খুবই হয়। জরুরি আমার মনে হয় যে হ্যাঁ, প্রথম আসলে কারণ পদক্ষেপ হওয়া উচিত আপনার ছিল সমস্যা এটা। না বুঝলে, আপনার সমস্যার আকারটা না বুঝলে এইটা সমাধান দেবেন কিভাবে? এইটা সহজ ভাষায় আমি যেটা বলি সেটা হলো যে আপনার সত্যিকার অর্থে আপনি রোগের যদি চিকিৎসা করতে চান, চিকিৎসা রোগটা করতে কতখানি আপনার কতখানি ছড়িয়েছে প্রকট সেটা তো কত আপনার diagnosis যেটা, ডায়াগনোসিসটা diagnosis। ঠিক মতো করতে হবে। আমি বিরতিতে যাব, কিন্তু ডক্টর তৌফিক আপনার কাছে একটু জাস্ট জানার জন্য, এই প্রক্রিয়া কি শেষ হয়েছে না এখনো চলমান আছে? এইটা যদি খালি এটা বলেন তো যে এটা তো forensic মানে ফরেনসিক অ্যাকাউন্টিং যেটা তো মাত্র ওই 6-7টা ব্যাংকের জন্যই করা হয়েছে, এগুলো তো সবগুলো ব্যাংকের উপরে কিন্তু করা হয়নি। তা আমার মতে এগুলো সবগুলো ব্যাংকের উপরই করানো, ধীরে ধীরে এটা ধীরে ধীরে সম্পূর্ণ এটা একটা ধীরে ধীরে বিষয়। সম্ভব। তো সুতরাং এইটা করে তারপরে ডেফিনেটলি ইউ উইল কাম টু নো যে হোয়াট ইজ আওয়ার রিয়েল পিকচার, তাই না? নিশ্চয়ই আমরা এর ভিতরে যে ব্যাংকগুলোর ফরেনসিক হয়েছে তাদের পরিস্থিতি সম্পর্কে আমরা আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমরা ব্যাংকিং খাতের প্রকৃত চিত্র কি আছে এবং এটার থেকে বের হয়ে আসার জন্য কি ধরনের সংস্কার পথ সামনে রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। বিরতির পর আমাদের সাথে থাকবেন। বিশেষ টক শো আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে। আমি তৌফিকুল ইসলাম খান আজ কথা বলছিলাম ব্যাংকিং খাতের সংস্কারের পথ নিয়ে, এবং আমার সাথে আলোচনায় আজকে যুক্ত আছেন ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী এবং প্রফেসর শহীদুল জাহিদ। আমি বিরতির আগে প্রফেসর জাহিদ আপনার সাথে কথা বলছিলাম যে মানে ব্যাংক খাতের প্রকৃত একটা চিত্র এসছে, যেটা আপনার কাছে জানতে চাবো সেটা হলো যে মানে যারা যেসব ব্যাংকগুলোর পরিস্থিতি সত্যিকার অর্থে ভালো না, দুর্দশাগ্রস্ত যদি বলি, বা যারা এক ধরনের লুণ্ঠনের শিকার হয়েছেন, তো সেই ব্যাংকের স্বাভাবিক অপারেশন মানে এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য তারা কি ধরনের কৌশল নিতে পারেন? এই আপনাদের কাছে কোনো পরামর্শ আছে কিনা? যে কারণ আপনারা যেটা বলছেন
যে যেহেতু তাদের অনেক ক্ষেত্রে ডিপোজিটের থেকেও তারা বেশি দিয়েছেন ঋণ, তাদের যেই পরিমাণ ক্যাপিটাল থাকার কথা ছিল সেটাও এখন নাই, তো সেই দিক থেকে বিচার করলে তাদের তো কাজ করার রাস্তাটা সংকীর্ণ। আসলে কি কৌশল কাজ হবে? করা খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। কারণটা হচ্ছে যে পট পরিবর্তনের পরে পূর্ববর্তী সভা যখন ভেঙে দেওয়া হয়, নতুন পর্ষদ আসেন, তখন সবচেয়ে বড় সমস্যাটা গিয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যে তহবিল সংকট, মানে লিকুইডিটি ক্রাইসিস, অর্থাৎ কোষাগার শূন্য হয়ে গিয়েছে। কিন্তু ডিপোজিটররা যখন স্বাভাবিক লেনদেন, তারা টাকা রেখেছেন, সে তাদেরকে অনার করতে হবে, কেউ চেক দিচ্ছেন, কেউ পে অর্ডার অনেকের তো করছেন, মানে বেতনটাও ওই ব্যাংকে হয় আর কি। এলসি যেটা সেগুলো পেমেন্ট দিতে হবে, সবকিছু নিয়ে যখন দেখা গেল যে আমরা সর্বদিক থেকে হচ্ছে তাদেরকে অনার করতে পারছি না, এক কথায় ডিজনার হয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ ব্যাংক যথারীতি সত্যিকার অর্থেই যে তারা তো লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, মানে ঋণদানের শেষ আশ্রয়স্থল তফসিলি ব্যাংকগুলোর জন্য। তো সুতরাং তারা একটা রেস্কিউ ভূমিকায় এসেছিলেন এবং প্রথম ধাপে তারা যেটা করেন যে গ্যারান্টি স্কিম, লিকুইডিটি সাপোর্ট গ্যারান্টি স্কিম, তার মানেটা হচ্ছে যে সমস্ত ব্যাংক তারল্যে উদ্বৃত্ত আছে তাদেরকে একটা বাংলাদেশ ব্যাংক সরাসরি টাকা না দিয়ে তাদেরকে একটা গ্যারান্টি দিচ্ছে যে এই দুর্দশাগ্রস্ত ব্যাংকে তোমরা টাকা দাও, যদি তারা দিতে না পারে তাহলে বাংলাদেশ ব্যাংক তাদের পক্ষ হয়ে তোমাদেরকে ঋণ পরিশোধ করা হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ ব্যাংক তারা সাপোর্ট বা গ্যারান্টি দেওয়ার পরেও খুব বেশি ব্যাংক কিন্তু এই রেস্কিউ অপারেশনে এগিয়ে আসেন। বাংলাদেশ ব্যাংকের যে প্রচেষ্টাটা হলিস্টিক ছিল, যাতে করে এক্সেস নতুন করে টাকা ছাপানো না লাগে, ইন্টার ব্যাংকই যদি সমাধানটা হয়ে যায় তাহলে কিন্তু আসলে যে ইনফ্লেশনের উপর যে একটা প্রভাব বা মানি সাপ্লাইয়ের উপর যে প্রভাব, সেটা হয়তো চেক দেওয়া সম্ভব ছিল বলে আমরা মনে করতাম। বাট দ্বিতীয় ধাপে বাংলাদেশ ব্যাংক যেটি করেছে সেটা গতানুগতিক চিপ মানিটারি পলিসি, স্যার আরও ভালো বলতে পারেন, সেটা হচ্ছে যে তারা যথারীতি হচ্ছে টাকশাল থেকে টাকা ছাপিয়ে প্রায় 22,500 কোটি টাকা বেশ কিছু দুর্বল ব্যাংককে লিকুইডিটি সাপোর্ট হিসেবে দিলেন। কিন্তু সেটাও কিন্তু যথার্থ ছিল না, কারণ এ সমস্ত ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে ডিপোজিটরদের টাকা, তার তুলনায় হয়ে 22,000 কোটি টাকা খুবই অল্প পরিমাণ একটি টাকা। এবং এটা যখন হচ্ছে বেশ কয়েকটা ব্যাংকে ভাগ করে দেওয়া হলো, কোনো ব্যাংক 6,000 কোটি টাকা পেয়েছে, কেউ হয়তো 5,000 কোটি টাকা, ইভেন কেউ 2,000 কোটি টাকাও পেয়েছে। কিন্তু এটা মানে প্রথম ধাপে যে টাকাটা পেলেন এটা দেখা গেল যে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। বাংলাদেশ ব্যাংক একই সাথে তারা এ সমস্ত ব্যাংককে লিকুইডিটি সাপোর্টও দিয়েছেন, আবার কোনো কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের একটু মন্তব্যের জন্য দেখা যাচ্ছে যে জনগণের যে আস্থা, ডিপোজিটরদের আস্থা, সেখানে একটি বড় ধরনের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। কারণ স্যার যেটা বলতেছিলেন যে কোনো ব্যাংকে দুর্বল, কোনোটাকে সবল, কোনোটা রেড জোন, কোনোটা ইয়েলো জোন, এরকম করার ফলে হয়েছে কি যে আমার টাকা দুর্বল ব্যাংকে আছে, তাহলে ওখান থেকে তুলে সে তার কিন্তু টাকা দরকার ছিল না, সে নতুন বা সবল ব্যাংকে তার সঞ্চয়কে সেভ করতে চেয়েছে। কারণ অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়েছে তাদের তো ওই অল্প কয়টা টাকাই, মানে ওই হয়তো কারো 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা, এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের যে সঞ্চয়, এইটা তো ওনারা বড় করে দিতে পারেন। এবং এটা যখন হয় আমরা সাধারণ ভাষা বলি ব্যাংক রান হওয়ার মতো পরিস্থিতি হয়েছে। এখন কি এই পরিস্থিতি একটু বের হয়ে আসছে? মানে খুব একটা আমরা বেরিয়ে আসতে পারিনি এখনও, মোটামুটি সেই রকমই আছে। কারণ আসলে আমরা তো ব্যাংকিংকেই বলি ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, তাই না? আপনার টোটাল ডিপোজিট একটা সার্টেন% রিজার্ভ রাখলে সেটা দিয়ে কিন্তু আপনি ব্যাংকিং অপারেশন চালান। মাল্টিপল ডিপোজিট, আপনারা এই যে ক্যাপিটালের কথা বলছে, ক্যাপিটাল শর্টফল থেকেও কিন্তু একটা ব্যাংক খুব ভালো রান করতে পারে না, খুব ভালো রান করতে যদি তার এডুকেট লিকুইডিটি থাকে। কারণ আমাদের লিকুইডিটি যে রিকোয়ারমেন্ট, যে রিজার্ভ রিকোয়ারমেন্ট CRR/SLR, এটা অবশ্যই অনেক বেশি। তারপর ওই পরিমাণ ফান্ডও যদি রাখতো না ব্যাংকগুলো, তাহলে কিন্তু এই ধরনের আস্থার প্রবলেমটা হতো না। কিন্তু আমাদের যে উনি যেটা বললেন, আমাদের ADR রেশিও হচ্ছে 80%, 83%। আমি লেন্ডিং করে বসে আছি 120%, এবং তাও আবার নন পারফর্মিং। ইসলামী ব্যাংকগুলোর জন্য হচ্ছে 92% দিতে পারে, বাট এটা মোর দ্যান 100%। হ্যাঁ, কারণ এগুলো কিভাবে করেছে, এরা করেছে কি মার্কেট থেকে শর্ট টার্ম বরোইং করে এই সমস্ত লং টার্ম ফাইন্যান্স করেছে। লং টার্ম ফাইন্যান্সিং এর সাপোর্ট কি শর্ট টার্ম বরোইং হতে পারে? আর শর্ট টার্ম বরোইং এগুলো তো মোস্ট অফ দ্য টাইম কল, এবং যে লং টার্ম ফাইন্যান্স আর ফেরত পাচ্ছে না, টার্ম লোনে আপনার ওই দিস আর দ্য প্রবলেম এগুলো। আর এট দ্য সেম টাইম তখন যদি আবার রেগুলেটরদের মধ্যে থেকে কেউ যদি বলে এরা সবল ব্যাংক, এরা দুর্বল ব্যাংক, তখন তো মানুষের আস্থা আরো নষ্ট হয়। এখন সামনের দিনের পথ কি, একটু এইটা যদি বলেন, আপনার কি পরামর্শ থাকবে? এখানে যদি আমরা এক বাক্যে বলি যে যারা, এখানে তো কম্পিটিশনের যুগ,
কেউ যদি কম্পিটিশনে যদি টিকতে না পারে তাদেরকে তো আসলে মার্কেট থেকে বের হয়ে যাওয়া, সেটা লিকুইডেশন, এটা একটা পন্থা। আর লিকুইডেশন কারো সামনে দিয়ে যাবে কেউ হয়তো সেভাবে চায় না। বিকল্প যেগুলো আছে মার্জার হতে পারে। মার্জার সেখানে মূলত হচ্ছে মার্জারের যে সংজ্ঞা, সেখানে আমরা দেখি যে সিনার্জি বেনিফিট যদি থাকে এবং হচ্ছে তারা উইলিংলি মূলত হচ্ছে মার্জ একীভূত হয়ে একটা ব্যবসাকে আরো সবল করার চেষ্টা বাট করে। বাংলাদেশে এই মুহূর্তে যে আলোচনাগুলো চলছে সেটাকে আমরা এক কথায় মার্জারের ডেফিনিশনও ফেলা যায় না। এটা অ্যাকুইজিশনও না যে সরকার বলছে যে তারা এদিকে মালিকানা নিয়ে নেবে, এটা অ্যাকুইজিশনও না, এটা অনেকটা অ্যামালগেমেশনের মধ্যে। তো সুতরাং অ্যামালগেমেশন অথবা বেইল আউট, এই দুটার একটা সম্মিলিত ধারণা বলে আমরা মনে আমি করতে পারি। ডক্টর তৌফিক আপনাকে জিজ্ঞেস করি, মানে সম্প্রতি এইটাও মানে আমরা শুনেছি যে কেউ যদি বিদেশি কোনো বিনিয়োগকারী এসে নিতে চান 100% ওইটাও তারা দিয়ে দিবেন, এই ধরনের আলোচনা হয়েছে। স্ট্র্যাটেজিক হিসেবে আসে বিনিয়োগ হিসেবে, যে 100% মালিকানাও দরকার হলে দিয়ে দিবেন। কিন্তু মানে এই পদ্ধতি যেটা বলা হচ্ছে, এক ধরনের কি বেইল আউট ছাড়া এইটা করা কি সহজ হবে? কারণ প্রাথমিকভাবে যেই একীভূত করার যে চেষ্টা, সেই একীভূত করার চেষ্টার মানে পদ্ধতিটা আসলে আপনি মানে প্র্যাকটিক্যালি বাস্তবসম্মতভাবে আপনি কি দেখেন? না, আসলে একীভূত করার ব্যাপারে আমরা প্রথম থেকে যেটা বলে আসছি যে আসলে মার্জার বা একীভূত করার পুরো ব্যাপারটি হবে ভলান্টারিলি। এটাই জোর করে আপনি 4-5টা ব্যাংকের একসাথে, আর 4-5টা খারাপ ব্যাংক মানে তো আবার সে একই খারাপ, মহাশূন্য, এটা মহাশূন্য হবে, বুঝছেন? শূন্য যোগ দিলে শূন্যই হবে, শূন্যই হবে। সুতরাং ওইভাবে করাটা আসলে ঠিক হবে না। আসলে আপনাকে ওই প্রবলেম, সবল ব্যাংকের তো এদেরকে নেওয়ার কথা। আওয়ামী লীগ আমলের শেষের দিকে যখন ব্যাংকিং খাতের পরিস্থিতি এরকম বের হয়ে আসলো, একটা প্রক্রিয়া ছিল যে জোর করে ভালো ব্যাংকগুলোকে বলেছিল, শুরু করেছিল না ভালো ব্যাংকগুলোকে বলেছিল তোমরা খারাপ ব্যাংক একটা করে নিয়ে নাও, এবং তখন আমার মনে আছে যে ভালো ব্যাংকগুলো একটা আতঙ্কের ভিতরে ছিল, কারণ সেই তখনকার আমলে তো মানে এক না একতান্ত্রিক ভাবে এটা এখন না নিয়েও পারবেন না, নিলে তার যে ভালো প্রতিষ্ঠান সেটাও নষ্ট হয়ে যাবে। এখন এটার ফিউচার পদ্ধতিটা কি হবে আসলে? প্রথমে যখন নাকি একসাথে 9টা ব্যাংকের লাইসেন্স দেয় বা অন্যান্য ব্যাংকগুলোর লাইসেন্স দেয় একের পর এক দিতে চল, তখন আমরা বলছিলাম আরও 9টা কেন, আরও 90টা ব্যাংকের লাইসেন্স দেন। আপনি যেটা নাই বাংলাদেশে সেটা করেন, সেটা হচ্ছে এই ব্যাংকিং সিস্টেমের জন্য একটা এক্সিট পলিসি তৈরি করেন। ঠিক আছে, তুমি লাইসেন্সিং ক্রাইটেরিয়া কোয়ালিফাই করেছো, তোমাকে আমি লাইসেন্স দিলাম, কিন্তু তুমি যদি কম্পিটিশন না ঠিক হয়, ইউ মাস্ট কুইট। ওইটাই সব দেশে ব্যাংকে, তাই না? কুইট করা তো কঠিন না, কঠিন না। আমেরিকাতে দেখেন না যে আপনার, আমেরিকাতে দেখেন না যে আপনি প্রতি বছর 100 ব্যাংক চলে যায়, 100 ব্যাংক আসে, সো ডিপোজিটররা কি ভয় পায় না? সেই ক্ষেত্রে কি আপনার ডিপোজিটর যদি ভয় না পায়, তার জন্য কিছু আপনার কাজকর্ম করতে হয়, যেমন ডিপোজিট ইন্স্যুরেন্স আপনাকে করতে হবে, তাই না? তা আবার আর সর্বোপরি আপনার এই রেগুলেটররা অত্যন্ত অ্যালার্ট থাকতে হয়। বাংলাদেশে যেই মানে ইন্স্যুরেন্সের মানে এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে যে ডিপোজিটরের যে ইন্স্যুরেন্সের পদ্ধতি, এইটাতে ওই আগে 1 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারতো, তারপরে এখন এটা বোধহয় একটু বাড়িয়ে 2 লাখ করা হচ্ছে, কিন্তু এইটা তো যথেষ্ট না, কারণ কেউ তো এর থেকে মানে 2 লক্ষ টাকার বেশি তো গ্রাহক। এখানে একটা মিসকনসেপশন আছে। আসলে 2 লক্ষ টাকা হচ্ছে দ্যাট ইনস্ট্যান্টলি উইল বি গেটিং 2 লাখ টাকা, তার মানে ওরিজিনাল বাকি টাকা আপনি ফেরত পাবেন না তা না। কারণ ব্যাংক তো ডিপোজিটটা নিয়ে তো ব্যাংক তো টাকা রেখে দেয়নি, ব্যাংক তো টাকাটা লেন্ডিং আউট করেছে, মানে অ্যাসেট ক্রিয়েট করেছে। ওই অ্যাসেটগুলো লিকুইডেট করবেন, ওগুলো বিক্রি করবেন, তারপরে আপনার টাকা ফেরত দেওয়া হবে। সেই জন্য 2 লাখ টাকা আপনাকে ইনস্ট্যান্টলি ফেরত দেওয়া হবে, আর বাকি টাকাটা আপনাকে পরবর্তীকালে আস্তে আস্তে ফেরত দেওয়া হবে। দ্যাট ইজ দ্য মিনিং। তো ওইটাও তো প্রপাগেশন করতে হবে, লোকজনকে তো বোঝাতে হবে। আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকের তো কোনো প্রপাগেশন নাই। এই যে এত বড় বড় পলিসি, এই যে কয়েকদিন আগে দেখবেন ব্যাংক রেজুলেশন অ্যাক্টিভ আপনার একটা অর্ডিন্যান্স করা হয়েছে, সেখানে কিন্তু করার জন্য, হ্যাঁ, সেখানে কিন্তু অনেক ক্ষমতা দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকে, তাই না? একীভূত করতে পারে, রিস্ট্রাকচার করতে পারে, বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারে। কিন্তু এখানেও দেখলাম এক্সিট পলিসির উপরে কোনো কথাবার্তা নেই। ইটস ভেরি, মানে আমার কাছে মানে এটা খুবই হতাশাজনক মনে হলো। একটা এক্সিট পলিসি করে দিলে আপনাকে এত শক্ত হইতে হয় না। এক্সিট পলিসি দিয়ে দিলাম বাবা, তোমরা এবার মার্কেটে ঠিক করবে হাউ মেনি ব্যাংকস উই নিড, হাউ মেনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উই নিড, বাকি যারা টিকবে না দে মাস্ট কুইট, এবং ডিপোজিটররা ভয় পাবে না, তার জন্য কিছু আমি ব্যবস্থা রাখবো। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো। একটা ছোট বিরতিতে যাচ্ছি দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি। ব্যাংকিং খাতের সংস্কারের সামনের দিনের পথ নিয়ে আলোচনা হচ্ছে।
আজকের পর্বটা অনেকের জন্যই হয়তো খুবই আগ্রহের জায়গা এবং গুরুত্বের জায়গা, কারণ ব্যাংকিং খাতে আমাদের যেই দুঃশাসন ছিল, অনেকের আমানত হয়তো এটা ঝুঁকির ভিতরে পড়েছেন বলে অনেকে শঙ্কায় আছেন। সেই আলোচনা সামনের দিনে জানতে চাবো। বিরতির পর আবার ফিরছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানের আজকের পর্বের শেষ ভাগে। আমি তৌফিকুল ইসলাম খান কথা বলছিলাম আজকে আমাদের ব্যাংকিং খাতের সংস্কারের পথ নিয়ে। আমার সাথে দুজন আলোচক আছেন। আমার সাথে আছেন তৌফিক আহমেদ চৌধুরী, তিনি সাবেক মহাপরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের, এবং আমার সাথে আছেন প্রফেসর শহীদুল জাহিদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের পড়াচ্ছেন। শহীদুল জাহিদ, আমরা শেষ ভাগে চলে এসেছি। সত্যিকারভাবে আমরা যেই বিষয়টি খুবই স্পষ্টভাবে জানতে চান, আমি জানি যে আপনারা হয়তো অনেক হেজিটেট করছেন বলার জন্য, কিন্তু সামনে আসলে আপনি প্র্যাকটিক্যালি, আমি যদি বলি যে একীভূত করার যে প্ল্যান আছে সেটা যদি থাকে, দুটো বিষয় সম্পর্কে আপনারা জানতে চাইবেন। এক ধরনের গোষ্ঠী আছেন যাদের এখানে অর্থ আছে, তারা জানতে চাইবেন যে আমার অর্থটা আমি ফেরত পাওয়ার রাস্তা কিনা এবং এটা কতদিন লাগতে পারে। আমি যদি ধরে নিই একটা স্ট্যান্ডার্ড ব্যাংকের, যে এটা কতদিন পরে আমি বুঝতে পারবো যে আমার অর্থ মোটামুটি নিরাপদ আছে। উনি হয়তো তুলে নেবেন না, কিন্তু উনি চাইলে যে কোনো সময় নিতে পারেন। এটা আসলে কতদিন সময় লাগে, কারণ আমাদের পুরনো অভিজ্ঞতা আছে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে যারা এখানে চাকরি করছেন, যারা এখানে উদ্যোক্তা হিসেবে আছেন, আমি ব্যাংক মালিক শব্দটা ব্যবহার করি না, আমি উদ্যোক্তা ব্যবহার করি, বা পরিচালনা পর্ষদে অনেকজন পরিচালক আছে, পূর্ববর্তী। তো এইটা একীভূত হলে তাদের কোনো শঙ্কা আছে কিনা, বা তাদের জন্য কি সেফগার্ডিং আছে, নাকি তারা খুশি হবেন, এই দুটো জায়গা আছে। অনেকে চাকরি করছেন, তারা জানতে চান যে এই হয়তো তারা মানে নিজেরা দুর্বলতা থাকতে পারে, কিন্তু তারা হয়তো নিজেরা চান নাই, তারা আদিষ্ট হয়ে করেছেন, তাদের ঝুঁকিটা সম্পর্কে জানার কথা অনেকে বলেন। না, এখানে বিশেষ করে প্রথমে যেটা আসি, যে মার্জার হলে যে কনসিকুয়েন্স যেটা, সেটা তো আসবেই। বিশেষ করে আপনি যেটা সর্বশেষে যেটা বললেন, যে যারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, তাদের মধ্যে একটা ভীতি কাজ করতেই পারে যে তারা চাকরি থেকে আসলে সরে যেতে হবে কিনা। এখন যদি এই যে 5টি ব্যাংকের কথা, যারা একেবারে ধরেন ছোট পর্যায়ে চাকরি করেন আর কি, মানে ম্যানেজমেন্ট ট্রেনি, বা যারা হয়তো একেবারে আপনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তো অনেক বড় পজিশন, তাদের হয়তো তারা হয়তো 15-20 জন এমপ্লয়িজ, কিন্তু ব্যাংক কর্মকর্তা যেটা না, বিশেষ করে যেটা যদি আমরা সব মিলিয়ে, গভর্নর সাহেব কিন্তু বলছেন যে যদিও আমরা প্রাথমিক ধাপে 5টি ব্যাংক নিয়ে মার্জারের একটা পরিকল্পনা করা হয়েছে, কিন্তু এটি শেষ না। উনি বলেছেন যে টাইম টু টাইম এগুলো আমরা ধারাবাহিক রাখবো, অডিট করতে থাকবো, যারাই হচ্ছে এরকম প্রবলেমেটিক সিচুয়েশনে আসবে তাদেরকে আমরা মার্জারের প্রক্রিয়ার মধ্যে ফেলে দেব। তো সুতরাং এটি একটি চলমান প্রক্রিয়া হবে বলে আমরা মনে করি। কিন্তু এর পরে যেটা আসলো সেটা হচ্ছে যে, ধরে নিচ্ছি প্রথম ধাপে যদি 3টা বা 5টা যে কয়টা ব্যাংকে একীভূত হোক না কেন, এখানে ফর এক্সাম্পল ম্যানেজিং ডিরেক্টর বা সিইও, এখানে তো 5টা ব্যাংক একসাথে হলে তো 5 জনকে রাখার সুযোগ নেই। অনুরূপভাবে ডিএমডি বলেন, অথবা শাখা প্রধান বলেন, আবার নিচের দিকে হয়তো খুব বেশি মিড লেভেলে হয়তো প্রয়োজন হবে। যদি করে আমরা যদি ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলো যদি মার্জ না করি, এবং এগুলো যদি আমাদের একটা স্টাডিও আছে, ফর এক্সাম্পল এই 5টি ব্যাংকের এই মুহূর্তে যেটা স্ট্রাকচার, সেখানে হচ্ছে যে বাংলাদেশের 300 উপজেলায় এই ব্যাংকগুলোর কোনো শাখা নাই। তো সুতরাং এই 3টি বা 5টি ব্যাংকের যে শাখাগুলো আছে, এগুলো যদি আমরা ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিই, নর্মালি ডিস্ট্রিবিউট করে দিই, যে সমস্ত জেলায়, যে সমস্ত উপজেলায় ব্রাঞ্চগুলো, মানে এই সমস্ত ব্যাংকের শাখা নেই, এগুলো আমরা ট্রান্সফার করতে পারি। কিন্তু হয়তো মনে করেন ডিআইটি রোডে এই 3টা ব্যাংকেরই শাখা আছে, তাহলে এখান থেকে এখানে একটা রেখে 2টা হচ্ছে যেখানে নাই সেগুলোতে নিয়ে যেতে পারি। এইটা কি মানে যদি মার্জার হয় তাহলে কি এরকম হয়ে যাবে যে এগুলো সরকারি ব্যাংক হয়ে যাবে? প্রথম ধাপে ওটাই বলা হচ্ছে যে যেহেতু সরকার বা ট্যাক্স পেয়ার্স মানি থেকে বাজেটে এবার কিছু বরাদ্দ রাখা হয়েছে, যে একীভূত করার প্রথম ধাপে মূলত হচ্ছে সরকার এদের মালিকানা নিয়ে নেবে। তো সরকার যদি মালিকানা নিয়ে নেয় তাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হয়ে গেল। তো রাষ্ট্রায়ত্ত ব্যাংক অবশ্যই রাষ্ট্র গ্যারান্টি থাকবেন, সেখানে ডেপোজিটর যারা আছেন তাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই। বাংলাদেশ ব্যাংক যদি দায়িত্ব নেয়, তথা সরকার যদি দায়িত্ব নেয়,
এই সমস্ত ব্যাংকের যে সমস্ত এটিএম বুথ আছে সেখানে টাকা থাকবে, ব্রাঞ্চগুলোতে যথেষ্ট টাকা থাকবে। সুতরাং ডিপোজিটর, আপনি যেটা বললেন যে আস্থার সংকট কতদিনে কাটবে, আমরা মনে করি যে এটা তখন বাংলাদেশ ব্যাংকের ঘোষণা যখন থেকে কার্যকর হবে তখন থেকে হয়তো জনগণের মধ্যে এক ধরনের পজিটিভ ভাইব ক্রিয়েট হবে যে না, সরকার যেহেতু মালিকানা নিয়েছে সুতরাং আমার টাকাটা এখানে নিরাপদ। তাদের মধ্যে যে ওই যে উইথড্রয়াল, আপনি যেটা বললেন ব্যাংক রান, ওই ধরনের সিচুয়েশন থেকে তখন তারা পিছিয়ে আসবে। এখানে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে কিন্তু সেই রকম মনে হয়নি সরকার মালিকানা নেবে। আমার কাছে যেটা মনে হচ্ছে সরকার এই সমস্ত ব্যাংকগুলোকে মার্জ করে ওদের ব্যাড অ্যাসেটগুলো একটা ব্যাড ব্যাংকের কাছে রাখবে, তাই না? মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, হ্যাঁ ওই তো ব্যাড ব্যাংক বলতেছে এখন, একই কথা। তো ওদের কাছে রাখবে। সুতরাং আমার মনে হয় আর কি, এখন আমি জানি না ইমপ্লিকেশনটা কী, কারণ এরা তো স্টেটমেন্ট আকারে বলে গেছে। তো এখন যদি আমি ব্যাড অ্যাসেটগুলো সরিয়ে যদি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে একটা ব্যাড ব্যাংকের কাছে রাখি, সেটা আসলে ওই মালিকানা ট্রান্সফার হবে বলে আমার কাছে মনে হয় না। তখন এই সামগ্রিক ব্যাংকের ওই 5 জন উদ্যোক্তাই কি, মানে 5টা ব্যাংকের ধরেন, আমি ধরে নিচ্ছি 5টা ব্যাংকের ম্যানেজমেন্ট এগুলো থাকবে, হয়তো 50 জন উদ্যোক্তা, ওগুলো জন্য এক্সারসাইজ করতে হবে আপনার। তো এই পুরো ব্যাপারটা না আপনি কি সাজেস্ট করবেন? আমি প্রথম থেকে বলছি, আপনি যে সামগ্রিকভাবে যদি চিন্তা করেন, আসলে আমাদের গভর্নেন্সের মেইন প্রবলেমের জায়গাটা কিন্তু এনপিএল, তাই না? এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে প্রথম থেকে যে আমি বলতেছি পুরো এনপিএলটা আপনি দুই ভাগ করেন, উইলিং এবং আনউইলিং। যেটা উইলিং সেটা আপনারা পাবেন বলে মনে হয় না, কারণ ইচ্ছাকৃতভাবে এটা সরানো হয়েছে। তো সুতরাং ওইটার জন্য একটা চুরি ধরতে হবে, টাকা যদি ফেরত আনতে পারে না, এবং সেটার অন্যরকম মেজার্স হবে। যেটা আনউইলিং আপনার এনপিএল, এইটা করার জন্য প্রত্যেকটা ব্যাংকে আমরা যদি ওই যেটাকে বলে লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট, আপনি লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট আপনি করেন, এবং কেস বাই কেস তারা তাদের সাথে বসবে এবং তারা রিজন ফাইন্ড আউট করবে কি কারণে হলো। ডক্টর তৌফিক, আমি আলোচনার একদম শেষ দিকে আছে, আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমার মনে আছে যে আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি, আমি যতদিন ধরে আছি, আমরা সেই 2011 সাল থেকে 12 সাল থেকে আমরা বলছি যে ব্যাংকিং সংস্কারের জন্য ব্যাংকিং সেক্টরের পরিস্থিতি খারাপ এবং একটা কমিশন হওয়া উচিত। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যেই প্রথম কাজটির ভিতরে ওনারা বলেছেন যে হ্যাঁ সংস্কার তো হবে, কমিশনের কথা বলেছিলেন প্রথমে একবার। তারপরে যেটা হয়েছে যে এখন আমি বুঝি যে একটা, আমরা যেটাকে ইংরেজিতে বলি ফায়ার ফাইটিং করছেন, এখন হলো আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু এটাকে যদি সত্যি ওই আগুনটা নেভানো হলে বা আগুনটা নেভানোর সময় এটাকে পুনর্গঠনের যদি কাজ করি, তাহলে কি একটা সংস্কার কমিশন বা একটা ওই যে আপনি যেগুলো বলছেন যে কতগুলো আইনের সংস্কার, নীতির সংস্কার, যেটা ভবিষ্যতে আমরা এই জায়গায় আসবো না, সেইটার প্রয়োজনীয়তা কি রয়ে গেল? ডেফিনেটলি রয়ে গেল। আর আপনারা যখন কমিশনের কথা বলেছিলেন সিপিডি, তখন তো এটা বেশ আগের কথা। তারপরে তো আপনার লোটাস কামাল আসলো, ফাইন্যান্স মিনিস্টার, সে স্বীকারও করলো, এবং তারপরে আবার সে নিজেই ভুলে গেল, এবং নিজে ভুলে যাওয়া তো ভালোই ছিল তা, এবং ওই কমিশন করা দূরে থাক, এবং সে প্রথমে এসে যে কথা বললো, আবারও সেই ডিফল্টার দেশে সুযোগ দেওয়া শুরু করলো। কোভিডের সময় একটা সুযোগ নিয়ে এটা ঢালাওভাবে কোভিডের কথা আমি বাদই দিই, তাই না? নরমাল, মানে আপনি স্বীকার করলেন কমিশনের দরকার আছে, এখন কমিশন তো করলেনই না, সে ডিফল্টারদের, মানে হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান যে প্রথমেই বলছে যে না, এই ওদেরকে তো একটা ওয়ে আউট দিতে হবে, তা নাহলে কীভাবে হবে। অথচ যখন নাকি বড় বড় লোনগুলো রিস্ট্রাকচার করা হয় 2015-তে, তখন কিন্তু কমিটমেন্ট ছিল সবগুলো কর্পোরেট মানে বড়োয়ারের, যে আমরা আর ভবিষ্যতে আর কোনোদিন আসবো না রিস্ট্রাকচারিং এর রিকোয়েস্ট নিয়ে। প্রফেসর জাহিদ, আমি একদম শেষ সময়ের ভিতরে, আপনিও কি মনে করেন যে এটা এক সময় মানে খুবই নিকট ভবিষ্যতে এই ধরনের একটা উদ্যোগ? না, একটি উদ্যোগ তো আসলে এই সময়ের দাবি। বিশেষ করে আমরা বলতে চাই যে এমন একটা সিস্টেমেটিক ডেভেলপমেন্ট আমাদের সুশাসনের জন্য দরকার হবে, যেখানে পরিবর্তিত পরিস্থিতিতে যেটা হবে যে ব্যাংকের মালিকানা বা পর্ষদে, সেখানে কিন্তু ডেপোজিটরদের যেহেতু সিংহভাগ ঋণদানযোগ্য তহবিল, ডেপোজিটরদের মধ্য থেকে বা তাদের প্রতিনিধি হিসেবে এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা আছেন তাদের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। বর্তমান যে স্ট্রাকচার আছে সেখানে 15 জনের মধ্যে 2 জন 3 জন ডিরেক্টর থাকে, তারা সংখ্যাধিক্যের কাছে কিন্তু হেরে যায়, তারা কিছুই বলতে পারে না। ভবিষ্যতে যেটা করতে হবে যে পরিচালনা পর্ষদে এমন যোগ্য ব্যক্তিদেরকে এই পর্ষদে নিয়ে আসা উচিত যারা ব্যাকবোন সোজা রেখে জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে কাজ করবেন, এরকম একটি পরিকল্পনা ভবিষ্যতে থাকবে বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা শেষ করতেছি। নিঃসন্দেহে এই সংকট থেকে বের হয়ে আসার যে পথ আছে, সেই পথ নিয়ে অনেক কাজ হবে। আমি মনে করি যে এখনো পর্যন্ত
যতগুলো মানে জায়গায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন তার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের আমি মনে করি যে অনেক ধরনের বড় সাফল্য রয়েছে, কিন্তু সামনে এখনো একটা লম্বা পথ। দর্শক, ব্যাংকিং খাতের যে সংকট, এই সংকট থেকে আমরা বের হয়ে আসতে হয়তো আমাদের সময় লাগবে। এখানে কাজ হয়েছে অনেক, এখনো অনেক কিছু করবার বাকি আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে সাধারণ মানুষ, সাধারণ গ্রাহক যারা আছেন তাদের যে আমানত, সেই আমানতকে সুরক্ষা দেওয়া এবং সত্যিকারভাবে আমরা একটা সুশাসন নির্ভর একটা অর্থনীতি যেন আমরা পাই, তার অংশ হিসেবেই ব্যাংকিং খাতের সংস্কারটা গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতা চলমান থাকবে এই আশা আমরা করি, এবং কেন্দ্রীয় ব্যাংক যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন এই পদক্ষেপগুলো সামনের দিনে আরও বড় পরিসরের যে সংস্কারের দাবি আছে সেটাকেও তারা গ্রহণ করবেন, সেই আশা রেখে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। নিঃসন্দেহে আমরা আমাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো আপনাদের সাথে, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।